বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। ব্যবহার করব সেই সারগুলো হবে প্রাকৃতিক উপায়ে। যেমন আমার বলাগড়ে আমি দেখেছি যে একটা যে পেঁয়াজ চাষ হয় তার জন্য জৈব সার যেটা লাগে, অনেকে বলে রাসায়নিক সার, নানান রকম সার দেওয়া হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে যেগুলো আছে। আমি বলবো সেগুলো আপনারা ইউজ করবেন না। তার কারণ জানবেন, হয়তো আপনারা পয়সার স্বার্থে হয়তো ব্যবহার করছেন, জানবেন ওটা আমরা আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য ওটা ব্যবহার করছি। আমরা চাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা যেন সুস্থভাবে সবলভাবে বেঁচে থাকে। তাই প্রাকৃতিক উপায় যেগুলো আছে সেগুলোকে আপনারা ব্যবহার করুন। সেটাই আজকের আমাদের এই সুন্দর অনুষ্ঠানের মূল এজেন্ডা। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের এগিয়ে আসতে হবে, সরকারকে আপনাদেরও সহযোগিতা করতে হবে। বিগত সরকার কি করেছে সেসব ভুলে যায়, বর্তমান সরকার কিন্তু চায় আপনারা পাশে থেকে তাদেরকে সহযোগিতা করুন। আর আপনাদের জন্য যেটা ভাবনা, সেটা বর্তমান সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আপনাদের জন্য ভাবছেন। দেশের প্রধানমন্ত্রী যিনি আপনাদের জন্য, কৃষকদের জন্য করেছেন কিষাণ সম্মান নিধি যোজনা, ভাবুন কত সুন্দর। আপনারা জানেন আজকে বিগত সরকার সেগুলোকে কিছুই এখানে করতে দেননি, কিন্তু বর্তমান সরকারে 1 মাস বয়স হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো আছে সেগুলো থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না, প্রত্যেকে আপনারা সেই প্রকল্পগুলো পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে শুধু অনুরোধ করবো এবং মঞ্চে যারা, তাছাড়াও মঞ্চের সামনে যারা রয়েছে এই এলাকার প্রত্যেক কৃষক বন্ধু, বিভিন্ন আধিকারিকগণ, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয় প্রাকৃতিক কৃষি। আমার এই কৃষি সম্পর্কিত বিষয়ে বেশ কিছু মন্তব্য আছে বা বলার আছে আপনাদের কাছে। আমি বারবার দেখেছি বা আলোচনা চক্রেও বারবার নিজের বিধানসভাতেও বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছি। সেখানে মূলত রাসায়নিক সার ব্যবহার কমাতে হবে, এই চক্রেও আমি বারবার থেকেছি। আমরা বারবার দেখছি যে রাসায়নিক সার ব্যবহার এতটাই হচ্ছে যার কারণে মানুষের দিন দিন বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ক্যান্সার দিন দিন এত বাড়ছে, প্রতিদিনই আমরা দেখি যে আমাদের কাছে ক্যান্সারের রিটার্ন করাতে যে ফ্রি চিকিৎসা পাবে, কোথায় মেডিসিন পাওয়া যাবে, এটা করতে প্রতিদিন 10 থেকে 15 জন লাইনে দাঁড়াচ্ছে, তাদেরকে লেটার করে দিতে হচ্ছে। তো ক্যান্সার এত বাড়ছে কেন, এটাও ভাবতে হবে। অনেক দেখছি বারবার বিভিন্ন সময়ে দেখি কিডনি ফেলিওর সংখ্যা দিন দিন বাড়ছে, বিভিন্ন ধরনের রোগ বাড়ছে। তো সেই জন্য বারবার একটাই কথা উঠছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে, রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার, সেখান থেকেও আবেদন করা হচ্ছে যে রাসায়নিক সার মুক্ত আপনাকে চাষ করতে হবে, রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে, জৈব সার বাড়াতে হবে। তো এই জৈব সারের উপর আমরা জানি যে একটু মানুষের অনেক সমস্যা রয়েছে। সমস্যা কি না, কোথায় একটু দাম বেশি বা হয়তো অনেকটা অনেকে ভাবে কি আমার ফলন হয়তো একটু কম হবে, এরকম ভাবে। তো যার কারণে রাসায়নিক সার ব্যবহারটা বাড়ছে। তো এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আরো বেশি করে আমাদের সবাইকে ক্যাম্পেইনিং করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে প্রত্যেকটি অঞ্চলে কমসে কম 2-4টে করে ক্যাম্প করতে হবে, ট্রেনিং ক্যাম্প, সেখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মাটি পরীক্ষা। আমাদের আছে, আমাদের সব সিস্টেমই রয়েছে, কিন্তু এই সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করে না, মাটি পরীক্ষাও ঠিকঠাকভাবে হয় না সব জায়গায়। আমি কৃষি দপ্তরের বিভিন্ন মিটিংয়ে এই বিষয়টি বলেছি। তো এই বিষয়টির উপরে বিশেষভাবে জোর দিতে হবে। মাটির গুণগত মান কি আছে, কোন চাষ এই মাটিতে উপযুক্ত, এটা নিয়ে একটু চর্চা করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আরেকটা হচ্ছে চাষিদের বেশি করে বোঝাতে হবে যে আমরা দেখি যে আমাদের এই
এখন তো দিন দিন লেবার সংকট বাড়ছে, যার কারণে ধান কাটার সময় দেখা যায় অধিকাংশ জমিতে এই মেশিন দিয়ে ধান ছাড়াই চলছে, তারপরে ওই যেগুলো কোয়াল হচ্ছে ওইগুলোকে একসঙ্গে জ্বালিয়ে দিচ্ছে, তো মাটির উর্বরতা শক্তি কমছে। এটা নিয়ে মানুষকে বেশি করে ভাবাতে হবে, চাষিদেরকে বেশি করে ভাবাতে হবে। অনেক চাষি বুঝতেই পারছে না যে আমার জমিটার কত ক্ষতি হয়ে যাচ্ছে, তার সাথে পরিবেশের কত ক্ষতি হচ্ছে। তো এটা নিয়ে জোরালো ধরনের প্রচার কর্মসূচি রাখার প্রয়োজন রয়েছে। তারপর জলসেচ, চাষ করার সঙ্গে সঙ্গে আমরা দেখছি কি নলকূপের ব্যবহার বাড়ছে, যার কারণে পানীয় জলের সমস্যা বাড়ছে। কৃষিক্ষেত্রে কি আছে, ক্যানেলগুলো পরিষ্কার করতে হবে, কৃষিকাজ ঠিকঠাকভাবে করার জন্য নদী খাল এতে জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে। এটা বড় কিন্তু আমাদের সমস্যা। আমরা অধিকাংশ সময় দেখছি, এই সময়গুলো বিশেষভাবে দেখছি গরমের সময়, অধিকাংশ টিউবওয়েলেতে আর জল উঠছে না। গ্রামের দিকে তো খুব সমস্যা, কারণ এই চাষ করার জন্য বেশি মাত্রায় গভীর নলকূপ অতিরিক্ত মাত্রায় বসানোর কারণে আর যে অল্প লেয়ারের টিউবওয়েল বা সাবমার্সিবল আছে সেগুলো ফেল করছে, যার কারণে জল সংকট বাড়ছে। তারপর আর্সেনিক, এটাও আমাদের আর্সেনিকের প্রভাবে পড়তে হচ্ছে। এই বিষয়টি বিশেষভাবে নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রচার কর্মসূচি আমাদের ঠিকঠাকভাবে করতে হবে। প্রচারটা ঠিকঠাকভাবে হয় না, কৃষি দপ্তরের প্রচার কর্মসূচি আরো জোরালো আকারে করতে হবে। আমাদের আরেকটা বিষয় যে আমরা এবারে দেখেছি আলু চাষ করে চাষিরা সর্বশান্ত হয়ে গেছে। আলু চাষের যেরকম আলু ফলন বৃদ্ধির সাথে সাথে আলুর দাম কি হবে এটা নিয়ে একটা বিষয় থাকে। তো এটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রস্তাবও পাঠিয়েছি। আমরা সমস্ত হুগলি জেলার বিধায়কগণ আমরা বসেছি, যাতে আলুর দাম ঠিকঠাক রাখা যায়, আলু চাষে চাষিদেরকে আরো প্রত্যেকটি বিষয় জানানো যায়, তারা কোন বীজ তারা ব্যবহার করবে। অনেক সময় দেখা যায় কৃষকের ছেলে বা কৃষকের পরবর্তী প্রজন্ম আর কৃষক হতে চাইছেন। আমরা অনেক জায়গায় দেখেছি খুব কম লেবারের একটা বিরাট সমস্যা। তাই সকলকে আমাদেরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমরা নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি যে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, তার জন্য নতুন ইনস্ট্রুমেন্ট কেনা এবং সেটা কিভাবে কৃষকদেরকে আমরা সহজলভ্য করে দিতে পারি সেই ব্যবস্থা করা। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের আগামী দিনকে আরো বেশি করে সুরক্ষিত করবার জন্য আমাদের যা যা ভাবনা এর মধ্যে দিয়ে উঠে এসছেন, অনেক আধিকারিক বলেছেন তারা কৃষি বিজ্ঞান সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি ওয়াকিবহাল। তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনারা এগিয়ে চলুন এবং সরকার যেভাবে কৃষকের পাশে আজকে দাঁড়াচ্ছে, আপনারা সকলেই জানেন 15, 16, 17 আমাদের 3 দিনের ডেডিকেটেড ক্যাম্প আছে, সমস্ত জায়গাতেই হবে। সেখানে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আপনার সয়েল টেস্ট কার্ড, আপনাদের সমস্ত রকম সুবিধা ওই ক্যাম্পেও দেওয়া হবে। যারা কৃষক বন্ধুরা আছেন, যেসব সুযোগ সুবিধা থেকে, কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন, আসুন আমাদের ক্যাম্পে এবং ক্যাম্প থেকে আপনার এই কৃষি কাজের জন্য প্রয়োজনীয় যা প্রকল্প আছে তার সম্পর্কে ওয়াকিবহাল হন এবং নথিভুক্ত করুন। আগামী দিন যাতে আমার কৃষক বন্ধুরা কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর।
বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য, এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন পর। কোন ডাক্তারের আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না। তার